बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदीन व अला आलिहि व सहाबिहि अजमाइन। দেশে বিদেশে কাছে দূরে যারা যেখান থেকে আমাদের আজকের এই অনলাইন প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আহলান ও সাহালান। আজকের এই ওয়ার্কশপ আয়োজনে আমরা মাসিক আত-তাহরিক পাঠ্যক্রম সৌদি আরবে। ওয়ার্কশপের বিষয় হচ্ছে কার্যকরী যোগাযোগের করণীয় বর্জনীয় সম্পর্ক। সম্মানিত সুধী, মাসিক আত-তাহরিক পত্রিকার বিষয়ে আমাকে দুটি কথা না বললে নয়। মাসিক আত-তাহরিক পত্রিকা ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ে গবেষণা পত্রিকা। এই পত্রিকার উদ্দেশ্য হচ্ছে নিরপেক্ষভাবে সহিহ হাদিসের ভিত্তিতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার কাজ করা, তাওহীদ প্রচেষ্টা করা, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা এই পত্রিকার মূল উদ্দেশ্য এবং কার্যক্রম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সংগঠনের মুখপাত্র হিসাবে আত-তাহরিক পত্রিকা বিশ্বব্যাপী প্রসারের কাজ করে যাচ্ছে এবং আমাদের প্রতিটি মুসলমানের ঘরে আত-তাহরিক পত্রিকাটা থাকা বলে আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি। কারণ আমাদের এই মাসিক আত-তাহরিক পত্রিকাটি যে সমস্ত হাদিস এবং কোরআনের কথাগুলো বলে, আমাদের প্রতিদিনের জীবনের যে কাজে আসা দরকার আসবে, সেই কথাগুলি এখানে উঠে আসে। মাসিক আত-তাহরিক পত্রিকা আমরা সৌদি আরবে এনে থাকি, যদিও বর্তমানে আপাতত স্টপ আছে এই করোনার জন্য, বাট আবার শীঘ্রই আমরা আমাদের পত্রিকা সৌদি আরবে আনার ব্যবস্থা করব ইনশাআল্লাহ বিজনিল্লাহ। এই পত্রিকাটি অনলাইনেও পাওয়া যায়। আমি বিশেষভাবে আজকের উপস্থিত যারা আছেন সবাইকে অনুরোধ করব আমাদের এই পত্রিকাটি সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। আমাদের আজকে যে ওয়ার্কশপ যে প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি, এটা ধারাবাহিকতা। এর আগেও আমরা সৌদি আরবে অনেকগুলো ওয়ার্কশপ করেছি, যেগুলো ছিল ফিজিক্যালি, কিন্তু এই লকডাউনের কারণে আমরা আমাদের এই প্রথম একটা কোনো অনলাইন ভিত্তিক ওয়ার্কশপ আমরা আত-তাহরিক পাঠ্যক্রমের পক্ষ থেকে করতে যাচ্ছি। আজকের আমাদের এই ওয়ার্কশপের পরিচালনা, পরিকল্পনা, উপস্থাপনা মহতরম জুনায়েদ মুনির ভাই, এবং আজকের এই ওয়ার্কশপের মূল বক্তা আমাদের মহতরম জুনায়েদ মুনির ভাই, যিনি দীর্ঘদিন এই রিয়াদের আল ইয়ামামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কিউএসি এর দায়িত্বে আছেন। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্ট, অনার্স মাস্টার্স করেছেন এবং তারপর তিনি দীর্ঘ সময় আমেরিকাতে পড়াশোনা ও চাকরির সুবাদে ছিলেন। রিয়াদে থাকাকালীন তিনি বেশ কিছু ট্রেনিং ও সেমিনারের কাজ করেছেন আমাদের জন্য। আমরা তার কাছে কৃতজ্ঞ। এই কাজগুলোর জন্য নতুন প্রতিটা সেমিনারে উনি নতুন নতুন এজেন্ডা নিয়ে এসেছেন, আমাদেরকে প্রেজেন্টেশন করেছেন, আমাদের সামনে উপস্থিত করেছেন। আমরা তার জন্য এখনো তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ যেন তার এই প্রচেষ্টা দিনের দাওয়াত হিসাবে কবুল করেন। আল্লাহ যেন তার হায়াত ও রুজিতে বরকত দান করেন। আমিন
আল্লাহ তাআলা তার এই কাজকে কবুল করুন। তাহলে চলুন আমরা শুরু করি আজকের এই ওয়ার্কশপ। আমাদের ওয়ার্কশপটা ধারাবাহিকতা যদি আমরা না করি শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আমাদের অনেক কিছু অজানা থেকে যাবে। ওয়ার্কশপটা এইভাবে সেট আপ করা হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা উপস্থিত থাকি এবং এটা দেখতে থাকি, তাহলে আমরা উপকৃত হব বলে আমি আশা করি। আজকের এই ওয়ার্কশপ বক্তব্যের মাঝে আপনারা কোনো প্রশ্ন থাকলে তা বক্তব্যের মাঝে না করে প্রশ্ন উত্তর পর্বে করার অনুরোধ করছি। তবে আপনি চাইলে সেটা চ্যাট প্যানেল লিখেও আমাদেরকে জানাতে পারবেন। আমাদের অনুষ্ঠানের পরে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে এবং মাঝখানে আমরা হয়তোবা কিছুটা বিরতি দিতে পারি, যেটা জুনায়েদ মুনির ভাই হয়তোবা আপনাদেরকে জানাবেন। তাহলে চলুন, আমাদের সময় আর ক্ষেপণ না করে, আমাদের 4:10 বেজে গিয়েছে, আমরা শুরু করি আজকের এই আমাদের ওয়ার্কশপ। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের মহাতারাম জুনায়েদ মুনির ভাইকে আমাদের ওয়ার্কশপ শুরু করার জন্য। আবারও সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, এবং শেষের দিকে আবার আপনাদের সামনে উপস্থিত হব এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ খায়ের মুহতারাম শামসুল আলম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া মুতাকাব্বালান। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আম্মা বাদ। অতঃপর আজকের এই কর্মশালায় যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন, আমি সবারকে শুকরিয়া জানাচ্ছি। বিশেষ করে আত-তাহরিক পাঠক ফোরাম যারা এই ওয়ার্কশপের আয়োজন করেছে, তাদেরও শুকরিয়া আদায় করছি। এটা আমাদের প্রথম অনলাইন একটি ওয়ার্কশপ, যে ওয়ার্কশপে আমাদের বাংলাদেশ, সৌদি আরব ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ বা শহর থেকেও অনেকেই অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের এই ওয়ার্কশপটা এটা মূলত একটা ডে লং ওয়ার্কশপ, একটি দিনব্যাপী ওয়ার্কশপ হওয়ার মতো একটা সাবজেক্ট, করণীয় বর্জনীয় ব্যাপারে। কিন্তু এটা আমরা খুব সংক্ষিপ্ত আকারে কি পয়েন্টস দিয়ে 2 ঘন্টার জন্য টার্গেট নিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ। তাই শুরুতেই আমি যারা আছেন অংশগ্রহণকারী, একটি অনুরোধ থাকবে, সেই অনুরোধটা আপনার কাজে আসবে বলে আমি মনে করি, আমরা মনে করি। আর সেটা হচ্ছে, যেহেতু এটা কিছু টিপস অ্যান্ড টেকনিক্স দেওয়া হবে, আর এটা একটি দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি আপনার কাজে আসবে, তাই আমার অনুরোধ আমার পক্ষ থেকে এবং আত-তাহরিক পাঠক ফোরাম রিয়াদ সৌদি আরবের পক্ষ থেকে আপনাদের, যে আপনারা দয়া করে যদি একটু কাগজ কলম নিয়ে বসেন, তাহলে এই পয়েন্টসগুলো লিখে রাখলে পরে আপনারও মনে থাকবে বেশি এবং আপনার স্মৃতিতে এটার প্রভাবটা বেশি থাকবে বলে আমরা মনে করি। আজকে এই ওয়ার্কশপটা মূলত একে অপরের সাথে যে যোগাযোগ, যেমন এই যে আমি যোগাযোগ করছি আপনার সাথে, আপনাদের সাথে, এই যোগাযোগটা কি করে কার্যকরী করা যায় এবং এই কার্যকরী করতে গেলে এটার আদব কায়দাগুলো কি কি, করণীয়গুলো কি কি, বর্জনীয়গুলো কি কি, ডুজগুলো কি কি, এন্ড ডোন্টস গুলো কি কি, সেটাই সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হবে ইনশাআল্লাহ তাআলা। এই ওয়ার্কশপটাতে আমরা যেটা বললাম খুবই সংক্ষেপে পয়েন্ট আকারে
আমি 10টা পয়েন্ট উল্লেখ করব করণীয়র ব্যাপারে এবং বর্জনীয়র ব্যাপারে 10টা পয়েন্টস উল্লেখ করব এবং আশা করছি এতে আপনারা উপকৃত হবেন। আর আল্লাহর কাছে আমি তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া আমার আপনার কারোরই কোনো ক্ষমতা নেই। অতএব তৌফিক চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ যেন তৌফিক দেন। যে উদ্দেশ্য নিয়ে এই ওয়ার্কশপটা আমরা শুরু করেছি সেই উদ্দেশ্য যেন আল্লাহ পূরণ করেন, যেন আমাদেরও কাজে আসে, যেন আপনাদেরও কাজে আসে, সেই দোয়া করছি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেসব ক্ষেত্রে এই ওয়ার্কশপটা কাজে আসবে বলে আমি মনে করি সেটা হচ্ছে যে একে অপরের সাথে আলাপচারিতা। এটা হতে পারে সামনাসামনি একজনের সাথে আরেকজন, শুধু যে পরিবারের লোকজনের সাথে তা না, বাসার বাইরে ফর্মাল আলাপচারিতায় কি ধরনের কথাবার্তা বলা উচিত আপনার পক্ষ থেকে সেটা আমরা তুলে ধরবো। এবং আরেকটি ব্যাপার আমরা তুলে ধরবো সেটা হচ্ছে দ্বীন ইসলামের দাওয়াতে একজন দায়ী হিসাবে যারা আজকে অংশগ্রহণ করেছেন তারা অনেকেই দ্বীনের দায়ী হিসাবে কাজ করতে চান। আমি দোয়া করি আমার নিজের জন্য আল্লাহ যেন আমাকে কবুল করেন, আপনাকে যেন কবুল করেন দ্বীনের দায়ী যারা হতে চান সেই দায়ী হিসেবে। তো দায়ী হিসেবে কাজ করার জন্য আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন, কোথাও কোনো কথা বলবেন দায়ী হিসেবে, তখন কোন কোন বিষয়ে আপনার নজর দেওয়া উচিত সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং কোনো পারিবারিক কোনো সামাজিক অনুষ্ঠানে হয়তো বা আপনি আপনার কোনো পরিচিত আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে বা আত্ম অনুষ্ঠানে গেলেন, সেখানে 8-10 জন বসা আছে, আপনি সেখানে একটা সুযোগ পেলেন হক কিছু কথা বলার, কোনো মাসালার ব্যাপারে হক কথাটা তুলে ধরার। তো সেই ক্ষেত্রে আপনি কি করে তুলে ধরবেন সেটাও আশা করছি আজকের এই করণীয় বর্জনীয় যে পর্যায় যেগুলো আছে সেখান থেকে জেনে যাবেন ইনশাআল্লাহ। এই যে উপস্থাপনাটা আজকে যে কর্মশালার যে আমাদের বিষয় যোগাযোগ কার্যকরী করতে গিয়ে করণীয় বর্জনীয়, এটা তৈরি করা হয়েছে প্রথমত যারা এক্সপার্ট যারা আছেন তাদের মতামতের উপর ভিত্তি করে, এবং আরো এর সাথে আমি ইসলাম কি বলে, শরিয়া কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্পরিক যোগাযোগে ওনার আদতগুলো কি ছিল, ওনার অভ্যাসগুলো কি ছিল, ওনার সুন্নাহগুলো কি ছিল, সেই কয়েকটা নিয়ে এসেছি। এবং সেই সাথে আমি আমার ব্যক্তিগত জীবনে আমার চাকরির সুবাদে যে দেশ বিদেশে ঘোরাঘুরি করা, চাকরি করার যে একটা সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, বিভিন্ন দেশের লোকের সাথে পরিচয় হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ট্রেনিং দেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো তার ভিত্তিতে আমি যে কিছু টিপস শিখেছি যেটা আমার কাজে দিচ্ছে, যেটা আমি উপকৃত হয়েছি এবং আমার আশাবাদ আপনি উপকৃত হবেন, সেখান থেকেও কিছু টিপস এন্ড টেকনিক্স তৈরি করা হয়েছে আজকের এই কর্মশালার মূল পয়েন্টস গুলো। আশা করছি সাউন্ডটা কম আসছে, একটু বেশি হলে ভালো হতো। সাউন্ডটা কম আসছে না আমার তো এখানে। আচ্ছা একটা মিনিট। জি। আর হায়দার ভাই আপনি যারা হয়তো কোনো বাচ্চার হাতে সেটটা পড়েছে দেখেন, সে ওই যে স্ক্র্যাবেল দিয়ে হয়তো মানে বিভিন্ন ছবি দেখা যাচ্ছে বা দাগ দেখা যাচ্ছে স্ক্রিনে, আপনি অ্যাডমিন হিসেবে এটা রাইট ক্লিক করে আপনি কিন্তু মুছে ফেলতে পারবেন, অথবা এটাকে ওই সেটআপে গিয়ে স্ক্র্যাবেল একটা সেটআপ আছে, আপনি ওই সেটিংসে গিয়ে সেটা ডিসেবল করে দিলে আর এরকম কেউ করতে পারবে না আর কি। এটা একটু বিরক্তিকর ব্যাপার। যারা একটু সাবধান থাকি আমরা যেন এরকম স্ক্রিনে যেন দাগ না আসে। এটা আমরা করিনি, যারা দর্শক যারা আছেন হয়তো কোনো বাচ্চার হাতে হয়তো সেটটা আছে সেটা বুঝতে পারছে না, সে হতে করছে। এনিহাউ যারা কোহোস্ট আছেন তাদেরকে অনুরোধ করছি এই ব্যাপারটা যদি আপনারা সলভ করতে পারেন আর কি। তো যেটা বলছিলাম আমরা, হায়দার ভাই এখন কি সাউন্ড ক্লিয়ার আছে? ঠিক আছে? না বাড়েনি, খুব একটা বাড়েনি না? এখন ঠিক আছে হায়দার ভাই, ঠিক আছে না? আমার মনে হয় ঠিক থাকার পরে। চলুন আমরা শুরু করি কার্যকরী যোগাযোগের করণীয় কি কি কাজ যা করা উচিত।
আমি আগেই বলেছি আজকের এই বিষয়টা এটা একটা দিন ব্যাপী ওয়ার্কশপ বলেন বা সেমিনার বলেন হওয়ার জন্য উপযোগ্য করা যেত, কিন্তু আমরা তা না করে আমরা পয়েন্টস আকারে 2 ঘন্টার ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা পয়েন্টস টু দ্য পয়েন্ট আলাপ করব। আপনাদের প্রতি অনুরোধ রইল যাদের কাছে কাগজ কলম হাতের কাছে আছে একটু নোটস রাখলে আপনারই উপকারে আসবে। আমরা শুরু করছি কার্যকরী যোগাযোগে করণীয় পর্বে কি কি করণীয় বা কি কি করা উচিত। 1 নম্বরে কার্যকরী যোগাযোগে করণীয় প্রথম যেটা একটা মুসলিম হিসাবে আপনি কোথাও কোনো অনুষ্ঠানে কোনো সেমিনারে কোনো অফিসের আলাপচারিতায় আপনি আলাপ শুরু করছেন, কথা শুরু করছেন, প্রথমেই যে কাজটি করবেন সেটা আমি আপনি সবাই জানি যে সালাম দিয়ে শুরু করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ব্যক্তি শ্রেয় যে আগে সালাম দেয়। কার ভিতরে অহংকার কম বা অহংকার নাই এটা প্রমাণের একটা উপায় হচ্ছে যে আগে সালাম দেয়। যে ব্যক্তি আগে সালাম দেয় ধরে নেওয়া যায় যে তার অহংকার কম। সুনানে আবু দাউদে 5107 নম্বর হাদিসে যেটা প্রকাশিত ইসলামিক ফাউন্ডেশন থেকে রাসূল সাল্লাল্লাহু বলেছেন ইন্না আউওয়ালান নাসি বিল্লাহি মান ইয়াদাআহুম বিসসালাম, যে মহান আল্লাহর কাছে সেই ব্যক্তি শ্রেয় যে আগে সালাম দেয়। অতএব আলাপচারিতায় প্রথম যেটা করতে হবে আমার আপনার যে সালাম দিয়ে শুরু করা, এবং এটা আমি আপনি সবাই জানি সালাম দিয়ে শুরু করার সাথে সাথে মুসাফাহা করা যেটাকে আমরা হ্যান্ডশেক বলি, এবং কুশলাদি জিজ্ঞাসা করা কেমন আছেন, আপনার পরিবার কেমন আছেন, আপনার অফিস কেমন চলছে, এই কুশলাদি জিজ্ঞেস করা। আমি ছিলাম সৌদি আরবে প্রায় 9 বছরের মতো রিয়াদ শহরে, এই দিনী ভাইদের সাথে ছিলাম, আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছিল। এবং যারা এখন আছেন আরব বিশ্বে জানেন যে আরবদের একটা গুণাবলী, ওরা যখন একে অপরের সাথে দেখা করে কথা বলে তখন ওরা বেশ কিছু সময় নিয়ে জিজ্ঞেস করা যে ও কেমন আছে, তার তার পরিবার কেমন আছে, তার বাবা মা কেমন আছে, তার উটটা কেমন আছে, এবং তার বলা হয়ে গেলে পরে আবার সেও প্রশ্ন করা শুরু করে যে তুমি কেমন আছো, তোমার বাবা মা কেমন আছে। তো ভালো লাগে এই জিনিসটা, কেয়ারিং একটা মনোভাব আসে আর কি। তো এইগুলো 1 নম্বর। 2 নম্বরে কার্যকরী যোগাযোগের করণীয় যে 2 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে হাসি মুখে কথা বলা। আমি একটা লোকের ছবি দেখাচ্ছি, একটা লোকের 2টো ছবি, যে কারোর সাথে কথা বলতে গেলে আপনি কোন ভাবটি পছন্দ করবেন। ধরুন উনি আপনার সহকর্মী বা আপনার উস্তাদ বা বস, তার সাথে কথা বলতে গেলেন এবং দেখলেন যে তার চেহারা একটা নির্লিপ্ত ভাব, মানে কোনো ইমোশন নাই। আপনি কি এই অবস্থায় তার সাথে কথা বলা পছন্দ করবেন, নাকি এই একই ব্যক্তির এই ভাবটি পছন্দ করবেন, স্বতঃস্ফূর্ত ভাব, হাসি মুখে কথা বলা ভাব? কোন ভাবটি? অবশ্যই আমরা দ্বিতীয় ভাবটি পছন্দ করব। তো আমি যেরকম অন্যের জন্য এটা পছন্দ করব, তো আমি কেন সে কাজটা করব না? অতএব যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই এটা পরিস্থিতির উপর নির্ভর করে, কিন্তু সাধারণত আপনি যখন কারোর সাথে আলাপচারিতায় যাবেন আপনি হাসি মুখে যাবেন, হাসি মুখে আলাপচারিতা করবেন, স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে আলাপচারিতা করবেন, এতে যোগাযোগটা কার্যকরী হয়, মনির ভাই, স্বতঃস্ফূর্ত ভাব প্রকাশ হয়। জি মনির ভাই 1 সেকেন্ড, আপনি শেয়ারিংটা যদি একটু ক্লোজ করে আরেকবার দেন তাহলে স্ক্র্যাচ গুলা থাকবে না আর কি। আর আপনি ওই স্লাইড শোতে ওই স্লাইড, জি সাউন্ডটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করেন, আসলে ভয়েসটা, অডিও ভয়েসটা। ভয়েসটা আমার সাইড থেকে যতটুকু চেষ্টা করছি। আর স্লাইড শো ডিসপ্লে অপশনটা দিলে তাহলে আর আপনার ওই এটা পুরো আচ্ছা ফুল পিকচারটা পাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি একটা জিনিস দেখছি, আরেকটা দেখি সাইডটা করা যায় কিনা। জি, আমার ভলিউম আমার সাইড থেকে ফুল দেওয়া আছে দুটোরই। ঠিক আছে।
জি, জাযাকাল্লাহ খায়ের। তো যেটা বলছিলাম ২ নাম্বার পয়েন্ট যে হাসি মুখে কথা বলা। কারণ এতে স্বতঃস্ফূর্ত ভাব প্রকাশ পায়। এবং সহিহ হাদিসে উল্লেখ আছে, সহিহ মুসলিমে এবং সহিহ তিরমিজির হাদিস উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসি মুখে কথা বলাটাকে তুচ্ছ মনে না করা। হাসি মুখে সাক্ষাৎ করাটাকে তুচ্ছ অ মনে না করা। কারণ এই হাসি মুখে দেখা করা, কথা বলা এটা একটা সাদকা স্বরূপ। এটাকে তুচ্ছ মনে না করা। আমাদের এক বস ছিল, আমি যখন সৌদি আরবে যে বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম কর্মরত, সেখানে এক দিন ছিল একবার কোন একটা দেশের, আরব বিশ্বের একটা দেশের দিন ছিল। সেই দিন যখন আসলেন, আমি উদাহরণ দিচ্ছি যে উনি আমাদের বস, একটা বিজনেস স্কুলের ডিন। উনি সবসময় মুখ গম্ভীর রাখতেন এবং উনি মিটিংয়েও ওনার যে ভাব ছিল, আমি এই উদাহরণটা দিচ্ছি শিক্ষার জন্য, শিক্ষণীয় উদাহরণ হিসাবে আমি উদাহরণটা দিচ্ছি যেন আমরা জানতে পারি আমাদের কি করা উচিত। সেই ক্ষেত্রে আমি উদাহরণটা দিচ্ছি। তো উনি মিটিংয়ে খুব কড়া ভাব নিয়ে থাকতেন। আমি উনাকে, উনি যখন জয়েন করলেন, তার বেশ কিছুদিন আমি কখনো হাসতে দেখি নাই। এবং তার সামনে আমরাও একটু ভাবগম্ভীর নিয়ে থাকতাম, আমরা হাসাহাসি করতাম না। তো একদিন উনি ওনার রুমে আমাকে ডাকলেন কোন একটা কাজে। ওনার রুমে বসে আমি কাজ করছি। কোন একটা রিপোর্টের কাজে উনি আমাকে সহযোগিতা চাচ্ছিলেন। তো দেখলাম যে কিছুক্ষণ পরে ওনার রুমে ওনার এক বন্ধু আসলো এবং উনি উঠে দাঁড়িয়ে হাসি মুখে সে বন্ধুর সাথে উনি মুসাফা করছেন, মুআনাকা মানে কোলাকুলি করছেন, চুমু খাচ্ছেন। আমি খুব অবাক হলাম। আমার বিশ্বাস করতে কষ্ট হলো যে লোকটা হাসতে জানে। মানে সত্যি খুব অবাক হলাম যে লোকটা হাসতে জানে কিন্তু আমাদের সামনে হাসে না। তো এরকম কিছু, কিছু লোক আছে সমাজে, তারা হয়তো মনে করে যে আমি হাসি মুখে কথা বললে ওরা আমাকে নরম ভাববে, ওরা আমাকে উপরে ফায়দা নেবে। আসলে আ উনার এই বিশ্বাসটা ঠিক না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসি মুখে কথা বলার জন্য। অতএব আমি সেই কাজটা করার চেষ্টা করব। হাসি মুখে পরিচয় দেব, পরিচিত হব, হাসি মুখে কথা বলব। হাসি আনার উপায়, এটা একটা ছবিতে দেখছেন। আমি এরকম বলছি না যে আপনি ক্লিপ দিয়ে আপনি যে ব্যক্তি হাসে না তার চেহারায় হাসি ফুটিয়ে আনতে হবে। এটা একটা সিম্বলিক একটা পিকচার। এটার উদ্দেশ্য হচ্ছে যে চেষ্টা করা মুখে হাসি আনার। চেষ্টা করা। সেটাই আরকি। যাদের মুখে একটু গম্ভীর থাকে বা হাসি ভাব আসে না, হাদিসের আমল করার উসিলায় যেন সে একটু হাসি মুখ নিয়ে আসে, একটু স্মাইলিং যেন ভাব নিয়ে আসে, যেন যার সাথে কথা বলবে সেও যেন জিনিসটা খুব সহজে নেয়, যেন একটা স্বতঃস্ফূর্ত একটা আন্তরিক ভাব যেন প্রকাশ পায়। দুটো গেল, এবার ৩ নাম্বারে আসি। যোগাযোগ কার্যকরী করতে করণীয়গুলো কি, কি? সেটা হচ্ছে যে মুখের দিকে তাকিয়ে কথা বলা বা যেটাকে আমরা আই কন্টাক্ট বলি, যে চোখে চোখ রেখে কথা বলা, চেহারার দিকে তাকিয়ে কথা বলা। মাঝে, মাঝে চোখে চোখ রেখে কথা বলাটা আ অনেক সময় হয়ে ওঠে না বা এটা কোনো কালচারে বেয়াদবির পর্যায়ে পড়ে যায় বা গুরুজনদের দিকে তাকাতেও আসলে এটা বেয়াদবির পর্যায়ে অনেক ক্ষেত্রে পড়ে যায়। সেক্ষেত্রে আমরা কপালের দিকে তাকাবো, যেটা সবচেয়ে সেফ একটা সাইড। কপালের দিকে তাকানো, মাথার দিকে তাকানো। কিন্তু মূল কথা হলো চেহারার দিকে তাকানো। চেহারার দিকে তাকিয়ে কথা বলা। এতে কি হয়? সম্পৃক্ততা বাড়ে এবং আপনি যে কথাটা বলছেন সেটার বিশ্বাসযোগ্যতা প্রকাশ পায়। এবং ধরুন আপনি কোনো একটা দ্বীনি অনুষ্ঠানে, কোনো মসজিদে কোনো আ বক্তব্য রাখছেন, কোনো দার্স দিচ্ছেন অথবা আপনার কোনো পারিবারিক সমাবেশে আপনার আত্মীয়রা এসে আপনি কোনো কথা বলছেন। সেক্ষেত্রে আপনি চেহারার দিকে তাকিয়ে কথা বলবেন। সেখানে যদি একজন থাকে তার চেহারার দিকে তাকাবেন। যদি একের অধিক থাকে আপনি মাথাটা ঘুরিয়ে বিভিন্ন জনের চেহারায় এক করে আপনি নজরটা বোলাবেন। আপনি স্ক্যান করবেন। শুধু একজনের দিকে তাকিয়ে থাকবেন না। এতে হয় কি? যারা শুনছে আপনার কথা তাদের সাথে আপনার কানেকশন, যেটাকে ব্রিজিং বলে, সেটা বাড়বে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও যখন কথা বলতেন সাহাবাদের সাথে, উনিও কিন্তু চেহারার দিকে তাকাতেন এবং আ নজর দিতেন যাদের সাথে উনি কথা বলছেন তাদের দিকে।
তিনটা হলো কার্যকরী যোগাযোগের করণীয়। আমরা একটু দ্রুত আগাচ্ছি এজন্য, কারণ মাঝখানে একটু প্র্যাকটিস সেশন আছে, আর আমাদের অনুষ্ঠান শেষে কিছু প্রশ্নোত্তর পর্ব আছে, সেখানেও হতে পারে কোনো প্রশ্ন আসলো যেটাতে আমাদের হয়তো কিছু প্র্যাকটিস করে দেখাতে হতে পারে। সেজন্য আমি সময়টা একটু বেশি নেওয়ার চেষ্টা করছি প্র্যাকটিস সেশনগুলোতে। আর পয়েন্টসগুলো আশা করছি আপনারা লিখে রাখছেন, সেটাতে আপনার আপনার বুঝতে এবং পরবর্তীতে রিকল করতে কাজে আসবে ইনশাআল্লাহ। 4 নাম্বার কার্যকরী যোগাযোগে করণীয়র ব্যাপারে 4 নাম্বার যে পয়েন্ট, তার ভিতরে একটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ সঠিক রাখা। মানে আমি যখন কথা বলছি কারোর সাথে, আমার যেটাকে আমরা ওই বডি পোজ বলি, পোশ্চার যেটাকে বলি, আমি কিভাবে দাঁড়াবো, আমি কিভাবে বসবো, এই দাঁড়ানো বসার ভিতরে একটি ভদ্রতা বজায় রাখা। এমনভাবে আমি বসবো না যেন আমাকে দেখে বেশি অহংকারী মনে হয় বা ড্যাম কেয়ার ভাব মনে হয়, এমন যেন মনে না হয়। অঙ্গভঙ্গিগুলি ঠিক রাখা। হতে পারে আপনি বক্তা বা আপনি শ্রোতা, আপনার বসার ভঙ্গিতে যেন একটি ভদ্রতা, একটি শালীনতা থাকে। যেমন এই আমাদের 2 বছর আগে হলো প্রোগ্রামটা, একটা পারিবারিক সমাবেশে আত্মারিক আয়োজন করেছিল। সেখানে যারা বসে আছেন, আমাদের সম্মানিত শায়খগণ বসে আছেন। তো দেখেন মাশাআল্লাহ সবার বসার ভঙ্গি কত সুন্দর, চমৎকার। কিন্তু একজন যদি এভাবে পায়ের উপর পা তুলে বসে, সেটা কিন্তু একটু দৃষ্টি করে দেখাবে। ইয়েস, আমাদের কমফোর্ট লাগে মাঝে মাঝে পায়ের উপর পা তুলে বসতে। বাসার ভিতরে ঠিক আছে, পরিচিত জনের মাঝে ঠিক আছে, কিন্তু বাইরে যারা বাইরের লোক, তাদের সাথে কথা বলার ক্ষেত্রে যেন আমরা আমার বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বডি পোশ্চার বলি, পোশ্চারটা যেন আমরা ঠিক রাখি, সঠিক রাখি এবং ভদ্রভাবে বসিয়ে আমরা, যেন আমাকে দেখে কারোর অভদ্র মনে না হয়, যেন কাউকে মনে হয় যে আমি খুব রুড একজন মানুষ বা আমি একজন অহংকারী একজন মানুষ বা ড্যাম কেয়ার যেন ভাব মনে না হয়। 5 নাম্বার কার্যকরী যোগাযোগের করণীয়ের ভিতরে 5 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি, এবং এটা এতই গুরুত্বপূর্ণ যে এটাতে আপনার আগ্রহ, আপনার উচ্ছ্বাস, আপনি কতটা সিনসিয়ার, এটা প্রকাশ পায়। আর সেটা হচ্ছে আপনার গলার টোন। সেটা হচ্ছে গলার টোন বা গলার সুর, এবং এই গলার টোনটা আন্তরিক হওয়া চাই। এবং আপনি যখন কোনো আনন্দের কথা বলবেন, আপনার গলার সুরে, টোনে যেন আনন্দ প্রকাশ পায়, যেন সেই অনুভূতিটার প্রকাশ পায় আপনার গলার সুরে। আপনি যখন কষ্টের কথা বলবেন, দুঃখের কথা বলবেন, আপনার গলার টোনে যেন সেই দুঃখ ভাবটা যেন প্রকাশ পায়, মানে সঠিক অনুভূতি নিয়ে কথা বলা। এবং এই টোনের আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, ছোট্ট একটা এক্সাম্পল। এই এক্সাম্পলে হয়তো বুঝতে পারবেন যে টোনের চেঞ্জ করার কারণে একটা কথার অর্থ বা মিনিং চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন, আমি আমার এক বন্ধু, তাকে আমি বলছি যে আই লাইক ইউ, যে আমি তোমাকে পছন্দ করি, আল্লাহর ওয়াস্তে আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ। এই যে আমার টোনটা শুনলেন আপনি, যে আই লাইক ইউ বললাম, বা আমি আপনাকে পছন্দ করি বা আমি তোমাকে পছন্দ করি বললাম, আমার গলার টোন শুনে কি মনে হচ্ছে যে সত্যি সত্যি আমি সত্যি কথা বলছি, যে আমি আসলে তাকে পছন্দ করি, আই লাইক ইউ, আমি আপনাকে পছন্দ করি, আমি তোমাকে পছন্দ করি। আমি কি বললাম? 3টা ওয়ার্ড বললাম ইংলিশে, আই লাইক ইউ। এখন দেখেন, আমি গলার টোনটা যদি চেঞ্জ করি, যে ওয়ার্ডগুলি বলবো, এই ওয়ার্ডটাকে যদি আমি প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আসি, কিন্তু আমি একই ওয়ার্ড বলবো, একই বাক্য বলবো, দেখেন কি করে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। আমি এর আগে বলেছিলাম কি
যে আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, তাই না? তার অর্থাৎ যে আমি তাকে সত্যি পছন্দ করি। এখন শুনেন, টোনটা চেঞ্জ হয়ে গেল। আই লাইক ইউ, আমি একটা প্রশ্ন উত্তর নিয়ে আসলে আই লাইক ইউ, তার মানে কি? হতেই পারে না আমি তোমাকে একদমই পছন্দ, আমি তোমাকে অপছন্দ করি। দেখুন আমি কিন্তু কথা কিন্তু আমি ঠিকই বললাম, একই বাক্য বললাম, 3টা ওয়ার্ডস নিয়ে বাক্য, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, বা 4টা শব্দের বাংলায়। কিন্তু টোনের কারণে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। অতএব আপনি যে তথ্য দিচ্ছেন, যে কথা বলছেন, যে বিষয়ে কথা বলছেন, সেটার সঠিক টোন হওয়া চাই, প্রাণ স্পন্দন নিয়ে কথা বলা চাই। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, গলার টোনে বা আপনি যে ভাষাটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন শুদ্ধ ভাষায় বলা। অবশ্যই আমি বলছি না আপনি বাজারে গিয়ে শুদ্ধ ভাষায় বলেন, বা আপনি বাসায় পরিবারের লোকদের সাথে শুদ্ধ ভাষায় বলেন, যেখানে আমি বাসার ভিতরে আমি ধরেন আঞ্চলিক ভাষা ব্যবহার করি। অবশ্যই বাসার ভিতরে বাজারে গেলেন, সেখানে আপনি পরিস্থিতি অনুযায়ী আপনি কথা বলবেন। কিন্তু একটি ফর্মাল সেটআপে, একটি অফিসিয়াল সেটআপে, দিনের দাওয়াতে, কোনো মজলিসে, কোনো সেমিনারে আপনি যখন কথা বলতে যাবেন, আপনি চেষ্টা করবেন শুদ্ধ ভাষায় বলতে এবং আঞ্চলিকতাটা পরিহার করতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কোরআন মাজিদের বিভিন্ন সূরায় আমাদের আদেশ দিয়েছেন, আমাদের বলেছেন যে নম্র ভাষায় কথা বলো, ভদ্রভাবে কথা বলো। যোগাযোগ কার্য করতে করণীয় আরেকটি গুরুত্বপূর্ণ একটি কাজ, এটাকে আপনারা ডাবল স্টার দিয়ে রাখতে পারেন বা ট্রিপল স্টার দিয়ে রাখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ। আপনার তথ্যটা অন্যের বোঝার জন্য, আপনি যা বলছেন সেটা অন্যের বোধগম্য হওয়ার জন্য, আপনি যা বলছেন সেটা অন্যের মনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার 6 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অল্প বাক্যে স্পষ্ট শব্দে বলা, অর্থাৎ ধীরে সুস্থে কথা বলা, যাতে সবার বোধগম্য হয়। আপনারা অনেকে জানেন যে হাদিসে এসে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার যে আদত ছিল, উনার যে অভ্যাস ছিল, উনার যে সুন্নাহটা, উনি যখন কথা বলতেন, উনি স্পষ্ট করে কথা বলতেন। তার শব্দগুলো আলাদা আলাদা ছিল, উনার শব্দগুলো আলাদা আলাদা ছিল। এবং সাহাবারা যারা শুনতেন ওনার কথাগুলো, যেহেতু আলাদা ছিল, আলাদা করা যেত এবং গোনা যেত উনি কয়টা কথা বলেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাথে সাথে হৃদয়ঙ্গম করা, মেমোরিতে ধরে রাখা খুব সহজ ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, ছোট ছোট বাক্য দিয়ে কথা বলতেন। উনি লম্বা বা খুব লং সেন্টেন্স, যেটাকে আমরা বলি বড় বাক্য ব্যবহার করতেন না। তো যেটা বলছিলাম যে ধীরে সুস্থে কথা বলা, যাতে সবার বোধগম্য হয়, এবং গুছিয়ে বলা, দ্রুত কথা বলাটা পরিহার করা। আমরা অনেক সময় দ্রুত কথা বলতে গিয়ে অনেক অসুবিধা হয়। এক হচ্ছে যে যিনি শুনছেন তিনিও মনোযোগ রাখতে পারেন না, আর আমি যে বক্তব্য দিচ্ছি দ্রুত কথা বলার কারণে আমার যারা শ্রোতা যারা আছে, অডিয়েন্স যারা আছে, তারাও আমার প্রতি আগ্রহ এক পর্যায়ে হারিয়ে ফেলে, যেহেতু আমার কথাগুলি বোঝা যাচ্ছে না। আরেকটি কাজ এই পয়েন্টে, যে আমি যে কথা বলবো সেটা শ্রোতা যারা আছেন তাদের ক্যাপাসিটি, তাদের ধারণ ক্ষমতা, তাদের বোঝার ক্ষমতা অনুযায়ী কথা বলা, এবং কিছুটা টেইলর করা, কাস্টমাইজ করা আপনার বক্তব্যকে, যেন যদি আপনার যাদের সামনে কথা বলছেন, কোনো পারিবারিক সমাবেশে হলো, যেখানে আপনি হয়তো কোনো একটা দ্বীনি মাসালা, যেটা আপনি শুনছেন যে আপনার পাশে বসে কেউ কথা বলছে যে নামাজের সালাতের কোনো একটা আহকাম নিয়ে, যে অজুর কোনো একটা আহকাম নিয়ে, যে ঘাড় মসে করার ব্যাপারে ওনারা আলাপ করছেন, যে আমি তো শুনেছি এরকম ঘাড় মসে করা নাই,
এটা একটা নতুন সংযোগ, একটা বেদা, এটা তুমি জানো কিনা, বা আমি তো এরকম করে থাকি। আপনার পাশে বসে কেউ আলাপ করছে, তখন আপনি সালাম দিয়ে আপনি যেহেতু জানেন জিনিসটা, আপনি ওদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করবেন যে ইয়েস আপনি জানেন, এবং আপনি ওদের যারা উপস্থিত আছে তাদের লেভেল অনুযায়ী আপনি আপনার যে ভাষাটা সেটা আপনি কাস্টমাইজ করবেন, সেটা আপনি টেইলর করবেন। এবং এই অল্প বাক্যে স্পষ্ট শব্দে বলার জন্য আপনার করণীয় হচ্ছে যে আপনি থেমে থেমে কথা বলবেন, এবং এটাকে বলা হয় পাওয়ার অফ পজ। মানে পাওয়ার অফ পজ এটা বলা হলো, যেমন আমি একটি, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি। কার্যকরী যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো অল্প বাক্যে স্পষ্ট শব্দে বলা। এই যে আমি থামলাম, একটু সময় দিলাম, এতে হয় কি আমার পয়েন্টের যে গুরুত্ব সেটা বোঝা গেল, এবং যারা শুনছে তারাও মনে মনে প্রস্তুতি নিচ্ছে যে উনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন বলবেন। আমিও সময় পেলাম, আমার শ্রোতা যারা আছে তাদেরকে আমি সময় দিলাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু এইভাবে থেমে 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 কথা বলতেন, এক নাগাড়ে উনি টানা কথা বলতেন না, বা লম্বা সেন্টেন্স দিয়ে উনি কথা বলতেন না। তো এই বিরতি কখন দিবেন? যখন কোনো একটা বিষয় শেষ হলো, আরেকটা বিষয় বলবেন, সেই বিষয় শেষ হওয়ার পরে একটু বিরতি দিলেন। আমরা তখন কথা বললাম কার্যকরী যোগাযোগের করণীয় সম্পর্কে। এবার আমরা কথা বলবো কার্যকরী যোগাযোগের বর্জনীয় সম্পর্কে। এই যে একটা থামলেন, এটা কিন্তু আপনার যে ডেলিভারি, যেটাকে ভয়েস ডেলিভারি বলি, সেটাকে কিন্তু আরো বেটার করে, উন্নত করে যারা শুনছে তাদের কাছে আরো বেশি ইম্পর্টেন্স তারা দেয় এবং বোধগম্য মনে হয়। আরো এই টিপসটা আপনি কাজে লাগাতে পারেন যে খুবই গুরুত্বপূর্ণ কিছু বলার আগে, যেটা আমি বলেছি একটু আগে, একটু বিরতি নিয়ে বলা, এটার ইম্পর্টেন্স দেওয়ার জন্য, এটার ভ্যালুটা বোঝানোর জন্য। তো আমাদের ভিতরে অনেকে আছেন যারা খুব দ্রুত কথা বলেন, আহ, এবং অভ্যাস হয়ে গেছে, তারা চাইলেও হয়তো আস্তে বলতে পারেন না। তো তাদের জন্য দুটো টিপস দেওয়া হচ্ছে, যারা দ্রুত লয়ে কথা বলেন, অভ্যাস দূরীকরণের দুটো টিপস। একটা টিপস হচ্ছে যে আপনি দেখেন, আপনি যখন মুখের হাটা ছোট করে রাখবেন, আপনি কিন্তু খুব দ্রুত কথা বলতে পারবেন। যে আজকের এই ওয়ার্কশপে যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন দেশ থেকে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ, সৌদি আরব, সিঙ্গাপুর, আমেরিকা থেকে হয়তো উপস্থিত হয়েছেন, এই যে দ্রুত বললেন, আপনি কিন্তু মুখের হাটা ছোট করে রাখলেন। মুখের হা যদি বড় করে রাখেন, চোয়াল ব্যবহার করে আপনার গাল, সমস্ত মুখের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলি পূর্ণ ব্যবহার করে আপনি কথা বললে কিন্তু আপনার কথা বলার স্পিডটা স্লো হবে। তো এক নাম্বার যেটা টিপ, সেটা হচ্ছে মুখের হা বড় করে, চোয়াল, ঠোঁট, জিহ্বার পরিপূর্ণ ব্যবহার করে কথা বলা। যে দ্রুত লয়ে কথা বলার অভ্যাস দূরীকরণের দুটি উপায়। এক, মুখের হা বড় করে, এই যে এভাবে আপনি মুখের হাটা বড় করে যখন কথা বলবেন, তখন দেখবেন আপনার কথা বলার স্পিডটা কিছুটা কমছে। আপনি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনি পারবেন, যাদের দ্রুত কথা বলার অভ্যাস আছে। আরেকটা খুবই মোক্ষম একটি টিপস, এটা খুবই কার্যকরী, এটা আমি ব্যবহার করি মাঝে মাঝে এবং আমার কাজে দেয়, আশা করছি আপনারও কাজে আসবে। যারা দ্রুত কথা বলেন এবং দ্রুত কথা বলার অভ্যাসটা আপনি পরিবর্তন করতে পারছেন না, আপনার জন্য আমাদের পক্ষ থেকে টিপস হচ্ছে যে আপনি এরপর যখন কথা বলবেন, অবশ্যই কোনো ফর্মাল একটা সেটআপে, আপনি কোনো আহ, আহ, দিনের দাওয়াতে কথা বলছেন, কোনো অনুষ্ঠানে কথা বলছেন, কোনো সেমিনারে কথা বলছেন, কোনো মিটিং এ কিছু উপস্থাপন করছেন, অথবা কোনো একটা সমাবেশে আপনি কয়েকজনে মিলে আলাপ করছেন, এবং আপনি চাচ্ছেন আপনি আস্তে আস্তে কথা বলবেন, তখন আপনি কল্পনা করবেন যে আপনি প্রতিটা কথা একটি টাইপরাইটারের কল্পনা করবেন, একটি কিবোর্ডের কল্পনা করবেন, যে আপনি টাইপ করছেন আর বলছেন। মনে মনে টাইপ রাইটারের কল্পনা করবেন যে আপনি প্রতিটা বাক্য টাইপরাইটার দিয়ে টাইপ করে বলছেন।
মানে আপনি আপনার কথা বলার স্পিডটাকে এটা টাইপ করতে যতক্ষণ সময় লাগে সেই সময়টা নিয়ে নিয়ে কথা বলবেন। জিনিসটা একটু হাস্যকর শোনালেও কিন্তু কাজে দেয়, কার্যকরী। আমি উপকার পেয়েছি এবং আশা করছি আপনারও উপকারে আসবে ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি কার্যকরী যোগাযোগের করণীয়র 7 নাম্বার পয়েন্টসে। সেটা হচ্ছে কথা শোনার সময় মনোযোগ দেওয়া। আপনি আপনি যখন কথা শুনবেন, কোনো বক্তার, যার সাথে কথা বলছেন সেই বক্তার কথা শুনছেন, তার কথা শোনার সময় মনোযোগ দিবেন এবং যেটা আগে বলা হয়েছে যে কথা শোনার সময় আপনার দৃষ্টি বা আপনার চেহারা অন্যদিকে ফেরাবেন না, ওই ব্যক্তির দিকে আপনার দৃষ্টি রাখবেন, চেহারাটা রাখবেন। এবং যখন সেই ব্যক্তি কথা বলতে থাকবে তখন আপনি সাড়ামূলক সহানুভূতিক শব্দ আপনি উচ্চারণ করবেন, ভোকালাইজেশন যেটাকে আমরা বলি আর কি। যেমন, ও তাই নাকি, আচ্ছা, সত্যি, কি বলেন ভাই, ওকে, তাই। এই যে তার মানে কি আপনি শুনছেন, আপনি মনোযোগ দিচ্ছেন তার কথায়, আপনি আছেন তার সাথে। এটা কিন্তু অনেক বড় একটা টিপস। আমরা অনেকে যেটা করি, শুধু চুপচাপ কোনো শব্দ করি না শোনার সময়। তখন যিনি বলছেন, আপনি কি আমার কথা শুনছেন? হ্যাঁ, আমি শুনছি। এটা কি ভালো না? ওনার কথা শোনার সময় আপনি সাড়ামূলক একটি প্রতিউত্তর দিবেন, ওকে, আচ্ছা, জি, তাই নাকি, মাশাআল্লাহ। আসলেই তো এই জিনিসগুলো মানে হুহা করা বা ওই সাড়ামূলক শব্দ করা, এটা আপনাকে একজন ভালো যোগাযোগকারী বানাবে, আপনার যোগাযোগটা ভালো কার্যকর করবে। কার্যকরী যোগাযোগের আমাদের আর 3টা আছে ইনশাআল্লাহ। 8 নাম্বার যে পয়েন্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনি যে তথ্য দিবেন, যে পরিসংখ্যান দিবেন, যে তথ্যগুলো আপনি জানাতে চাচ্ছেন, সেগুলো সত্যতা যাচাই করে বলা। মানে আপনার কথা হবে ইনফরমেশন বেসড, তথ্য নির্ভর, আপনি যাচাই করে কথা বলবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হুঁশিয়ারি আছে, মারাত্মক হুঁশিয়ারি। উনি বলেছেন, সহিহ মুসলিমের হাদিসটি উল্লেখিত হয়েছে, যে একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে যা শুনে তাই প্রচার করে বেড়ায়। একজন মুসলিম, একজন সচেতন মুসলিম কখনোই গুজব ছড়াবে না, যা শুনে তা বলে বেড়াবে না। সে তার সাধ্য অনুযায়ী সত্যতা যাচাই করে অতঃপর সে বলবে। অতএব আপনি যখন কোনো তথ্য দিবেন, সেটার সত্যতা যাচাই করে আপনি বলবেন। এবং তথ্য নির্ভর কথা বলার আরেকটি উদাহরণ হচ্ছে যে আপনি নির্দিষ্ট করে কথা বলবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার সাথে কারোর কথা হচ্ছে, আপনার কোনো ভাইয়ের, ঠিক আছে, আজকে হয়তো হাতে সময় নাই, আমরা আগামীকাল বাদুল আসরের পরে, আসরের সালাতের পরে আমরা দেখা করব। কোনটা উত্তম? আমি যে এক্সাম্পলটা দিলাম এটা, নাকি যদি এভাবে বলেন তাকে, ঠিক আছে, আজকে হাতে সময় নাই, আমরা আগামীকাল বাদ আসর আমার বাসায়, যেটা 42 নাম্বার বাসাবো, সেটার সেখানে নিচে আমি থাকবো, ঠিক সালাতুল আসরের পর, জুমার আসরের জামা হয়ে যাওয়ার পরে 5টার সময় আমি থাকবো আপনার সাথে দেখা করার জন্য। তো এই যে নির্দিষ্ট করে বলা, স্পেসিফিকলি বলা, সেটাও কিন্তু আপনার একটা ব্যক্তিত্ব, আপনার আত্মবিশ্বাস সুর এবং তথ্য নির্ভর প্রকাশ পায়। যোগাযোগ কার্যকরী করণীয় আরেকটি বিষয় 9 নাম্বার, সেটা হচ্ছে আত্মবিশ্বাস নিয়ে কথা বলা, যেটা আমি একটু আগে বললাম, যে আপনার সুরে, আপনার ভয়েস ডেলিভারিতে আপনি যে তথ্য দিচ্ছেন, সেটা যেন আপনি আগে কনভিন্স কিনা, আপনার কথা অন্যরা শুনে ওরা আপনার উপরে আস্থা রাখতে পারছে কিনা, ভরসা রাখতে পারছে কিনা, সেই আত্মবিশ্বাসী সুরে কথা বলতে হবে আপনাকে। এবং অবশ্যই তথ্যগুলো অবশ্যই সঠিক হতে হবে, কিন্তু আপনি যখন ডেলিভারি দিবেন, আপনি যখন কথা বলবেন, সেটা আপনি আত্মবিশ্বাস সুরে আপনি কথা বলবেন। আমি একটি উদাহরণ দিচ্ছি এখানে, যে ধরুন আপনার কাছে কেউ পরামর্শ চাইলো, কোনো একটা প্রস্তাব
নিয়ে আসলো একটা লোক, এবং সেই লোকটা প্রস্তাবটা গ্রহণ করবে কি করবে না আপনার পরামর্শ চাচ্ছি। তো আমরা সাধারণত যেভাবে বলে থাকি ওই লোকটাকে, যে আমি তাকে বলছি যে আপনার জন্য প্রস্তাবটা মেনে নেওয়া ঠিক হবে, যে আপনি প্রস্তাবটা মেনে নেন। এটা আমরা বলি সাধারণত। কিন্তু আমি যদি চাই আমাদের কথায়, আমার কথায় একটি আত্মবিশ্বাস ভাগ ফুটে উঠুক, যাকে আমি উপদেশটা দিচ্ছি সে ভালোভাবে গ্রহণ করুক উপদেশটা, তাহলে আমি এভাবে কিন্তু বলতে পারি। কিভাবে? যেভাবে বললে অন্যের কাছে আপনার কথাটা আত্মবিশ্বাসপূর্ণ হবে, যে আপনি এভাবে বলতে পারেন যে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার এই ক্ষুদ্র জীবনে আমি যতটুকু আমার অভিজ্ঞতা এই ব্যাপারে খোঁজ খবর নেওয়ার, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আপনার জন্য প্রস্তাবটা মেনে নেওয়া ঠিক হবে। দেখুন, দুটো আপনি কিন্তু মোটামুটি একই স্টেট, মানে একই অর্থ দিচ্ছেন, কিন্তু আপনার স্টেটমেন্ট কিছু বাড়তি কথার কারণে এটা কিন্তু বেশি আত্মবিশ্বাসপূর্ণ মনে হবে। আরেকটা উদাহরণ, যে আপনি কাউকে বলছেন যে আপনি দুটো কাজ করতে পারেন, এটা এভাবে না বলে যদি এভাবে আপনি বলেন যে আমার মতামত অনুযায়ী আপনি দুটো কাজ করতে পারেন, তাহলে কিন্তু এতে আপনার বলার যে ওয়েট যেটাকে বলি সেটা বাড়বে, এবং যিনি শুনছেন তিনি আরো ভালোভাবে নেবেন, কারণ আপনার কথায় তখন আত্মবিশ্বাসের একটি সুর বা একটি টোন, যেটাকে আমরা এর আগে বলেছিলাম, সেটা চলে আসবে। আমরা অনেকেই, আমার এক ভাই কিছুক্ষণ আগে এই পয়েন্টটা দিলেন, সে ভাইকে, যে আমরা অনেকেই কোনো দিন ইংলিশে কোনো সেমিনারে কোনো বিষয়ে যখন আমাকে কিছু বলতে বলা হয়, আমরা অনেকেই, এটা একটা বিনয়, অবশ্যই একটা বিনয় প্রকাশ পায়, এবং বিনয়টা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড। বিনয়, আমাদের বিনয় হওয়া উচিত। যখন ধরুন আমাকে বলা হলো যে আপনাকে এই করোনার অর্থনীতিতে করোনার যে বিরূপ প্রভাব, সেই বিষয়ে আপনাকে কিছু আজকের বক্তব্য রাখতে হবে। তো আমরা কি বলি সাধারণত, যে ভাই এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, বা অল্প জ্ঞান আছে, বা এই বিষয়ে আমার তেমন কোনো জ্ঞান নাই। তো কল্পনা করুন, এই কথাটা আপনি বলছেন একটা অডিয়েন্সে, কোনো দিনী মজলিসে, আপনি বক্তা, আপনার সামনে অসংখ্য লোক বসে আছে, শুনতে এসছে যে করোনায় বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি যদি স্টেজে দাঁড়িয়ে কিছুই জানি না, বা আমি অল্প জানি, তাহলে যারা অডিয়েন্স যারা আছে তাদের কাছে আমার যে একটা মর্যাদা, সেটা কিছুটা কিন্তু কমে যাবে, যে এই লোক কিছু জানে না, সে কেন বলতে আসছে এখানে। ইয়েস, আমার জানায় ঘাটতি থাকতে পারে, আমি অল্প জানতে পারি, কিন্তু সেটা আপনি অল্প জানেন, কিন্তু সেটা আপনি কি করে আত্মবিশ্বাস নিয়ে আপনি বলবেন। অবশ্যই আপনি স্বীকার করবেন, অবশ্যই স্বীকার করবেন আপনার অল্প জানাটা, কিন্তু আত্মবিশ্বাসের সুরটা নিয়ে আসার জন্য যেটা আপনি বলতে পারেন, এভাবে বলতে পারেন যে এই বিষয়ে আমার যতটুকু জ্ঞান আছে তার ভিত্তিতে আমি বলছি, তাই না? দেখেন, আপনি মোটামুটি একই কথা বলছেন, কিন্তু দ্বিতীয় যে কথা বলছেন তাতে কিন্তু আপনার একটা আত্মবিশ্বাস, আপনি কিন্তু মিথ্যে বলছেন না, কিন্তু এতে আপনার আত্মবিশ্বাস ফুটে উঠছে। জি, সর্বশেষ, আপনারা আশা করছি নোট রাখছেন যারা আছেন আমাদের সাথে আজকে। সর্বশেষ, যোগাযোগ কার্যকরী করার জন্য করণীয় যেটা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথাগুলো নিশ্চিত করা। হতে পারে কোনো ইনফরমেশন, ক্রিটিক্যাল ইনফরমেশন, যেটা আপনি টেলিফোনে দিয়েছেন, আপনি দিয়েছেন কাউকে, বা আপনি শুনেছেন কারোর কাছ থেকে, এই ফোন রাখার আগে তাকে জিজ্ঞেস করা, ঠিক আছে ফোনটা রাখছি, তবে কনফার্ম হয়ে নিচ্ছি যে আমাদের নেক্সট মিটিং হচ্ছে, বা নেক্সট দার্স হচ্ছে আগামী রবিবার সকাল 7:30টায়। নিশ্চিত হয়ে নেওয়া, গুরুত্বপূর্ণ কথাগুলো নিশ্চিত হয়ে নেওয়া। অথবা আপনি কোনো ইনফরমেশন দিচ্ছেন অডিয়েন্সকে, যেমন ধরুন আজকের ক্লাসে আমি বললাম যে আপনাদের জন্য একটা টেস্ট হবে আগামী 1 সপ্তাহ পরে। তো সেটা বলার পরে আমি যখন আমার বক্তব্য শেষ করার আগে আমি যেন আবার রিপিট করি, আবার যেন বলি, পুনরায় যেন বলি যে এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা, যে ভাইরা আমার, আপনাদের টেস্ট হবে একটা আগামী রবিবারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন, উনি গুরুত্বপূর্ণ কথাগুলো
তিনবার পর্যন্ত বলতেন এটার ইম্পর্টেন্স বোঝানোর জন্য, তাই না? তো এটাকে সুন্নাহ। সুবহানাল্লাহ, আমরা চেষ্টা যেন করি আমরা এই সুন্নাহগুলো কাজে লাগানোর। তাতে হবে কি, বারাকাত হবে, বরকত হবে আমাদের যোগাযোগে। এবং আপনি জানতেও পারবেন না যে বরকত কি করে বাড়বে যদি আপনি সুন্নাহ অনুযায়ী যে কটা আমি উল্লেখ করলাম সেটা আপনি ফলো করলে পরে, অনুসরণ করলে পরে আপনি বুঝতে পারবেন যেটা বরকতময় একটি যোগাযোগ হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা করণীয় কাজগুলো আমরা 10টি কাজ আমরা বললাম। এই ফাঁকে আমি ছোট্ট একটা বিরতি ঠিক না, আপনাদের কাছে ফিরে যাচ্ছি, যারা অডিয়েন্সে যারা আছেন তাদের কাছে, যে আপনারা যারা এতক্ষণ শুনছিলেন তাদের কাছে আমার একটা অনুরোধ, যে যারা নোট করছেন এই যে 10টা পয়েন্ট, আপনারা এক একজন যে কোনো একটা করে পয়েন্ট চ্যাট সেশনে আমাদেরকে একটু টাইপ করে জানাবেন যে আপনি মনে আছে কিনা, বা আপনি নোট রাখেন আর নাই রাখেন। চ্যাট সেশনে যারা আছেন, এখানে প্রায় 50-60 জনের মতো আছেন আজকের অনুষ্ঠানে, 57 জন আছেন ইনক্লুডিং মি। তো আপনারা দয়া করে 2-1 জন একটু লিখে জানাবেন যে এই 10টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট আপনারা জানান তো চ্যাট সেশনে। আমি দেখতে চাচ্ছি, অনুরোধ করছি আপনাদের যে পয়েন্টস গুলো। জি, নজরুল হোসেন লিখেছেন সালাম দিয়ে কথা শুরু করা। দিলারা আক্তার লিখেছেন হাসি মুখে কথা বলা, মাশাআল্লাহ। প্রধান সাহেব লিখেছেন হাসি মুখে কথা বলা, মাশাআল্লাহ। জি, আরো কিছু 1-2 চলে আসছে। কোথায় দেবো? সামিউল ইসলাম লিখেছেন আত্মবিশ্বাস নিয়ে কথা বলা, জি, চ্যাট সেশনে। তারপর ফায়দুল আল মুইদ লিখেছেন থেমে থেমে কথা বলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সালাম দিয়ে কথা বলা। জিলুর রহমান লিখেছেন আত্মবিশ্বাস নিয়ে কথা বলা। শফিউল ইসলাম লিখেছেন বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রেখে কথা বলা। তারপর গ্যালাক্সি J2 নামটা নাই, গুরুত্বপূর্ণ কথা বলা, শুদ্ধ ভাষা কথা বলা। তারপর রাজিয়া সাদিদ লিখেছেন তথ্য নির্ভর কথা বলা। মাহমুদুর রহমান লিখেছেন অল্প বাক্যে ভাব কথা বলা। ফায়দুল মুয়াইদ লিখেছেন 2-1টি বাক্য বলার পর থামা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহসান, সুন্দর। জি, আমি আবার ফিরে যাচ্ছি, আমি দেখাচ্ছি পুরো এই পয়েন্টস গুলো আর কি, এক এক করে যে 10টা আমরা আলাপ করেছি আর কি। 1 নম্বরে কি ছিল, যে সালাম দিয়ে কথা শুরু করা। 2 নম্বরে হাসি মুখে কথা বলা। 3 নম্বর মুখের দিকে তাকিয়ে কথা বলা। 4-এ ছিল বডি ল্যাঙ্গুয়েজ সঠিক রাখা। 5-এ ছিল গলার সুর সঠিক বা টোনটা সঠিক রাখা। 6 ছিল অল্প বাক্য স্পষ্ট শব্দে থেমে থেমে বলা। 7 নম্বর কথা শোনার সময় মনোযোগ দেওয়া, বক্তার দিকে মনোযোগ দেওয়া। 8 নম্বর তথ্য নির্ভর কথা বলা। 9 নম্বর আত্মবিশ্বাস নিয়ে কথা বলা। এবং সর্বশেষ 10 নম্বর 10টি করণীয় কাজের 10মতম যে কাজটি, আরো অনেক কাজ আছে, আরো অনেক টিপস আছে, আরো অনেক সাজেশনস আছে, আমি আপনি জানি আমরা, কিন্তু আমরা 10টা নিয়ে এসেছি এখানে। আর 10মতম কাজটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথা নিশ্চিত করা। তো আমরা ডুজ যেটা, করণীয় যেটা, ডুজ যেটা, সেটা আমরা সেটার পর্বটা শেষ করলাম। এবার আমরা যাচ্ছি কার্যকরী যোগাযোগে বর্জনীয় সম্পর্কে, যে বদাভ্যাসগুলো পরিহার করা উচিত। তবে তার আগে আমি আবারও 2-3 মিনিট একটু ব্রেক নিয়ে নিচ্ছি। ব্রেক ঠিক না, এটা আপনাদের সাথে একটু যোগাযোগ করার জন্য, আপনাদের মতামতটা নেওয়ার জন্য, আপনাদের সাথে চ্যাট সেশনে কিছু বাক্য আদান প্রদান করার জন্য, যে আমি দেখতে চাচ্ছি আপনাদের পক্ষ থেকে যে আপনারা যখন এই যে এখন যে পর্বটা শুরু হচ্ছে, যে কার্যকরী যোগাযোগে বর্জনীয়, আমি এখন আলোচনাটা, তার আগে আমি জানতে চাচ্ছি, আমি সেটা কিউরিয়াস, যে
আপনাদের পক্ষ থেকে যদি দু একজন যারা চ্যাট সেশনে জানাবেন, দু একটি পয়েন্টস বলেন, অ্যাডভান্স পয়েন্ট, যে আপনার কাছে কি মনে হয় কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত, বর্জন করা উচিত, পরিহার করা উচিত যোগাযোগ কার্যকরী করতে গেলে। জি, আপনার চ্যাট সেশনে দু একটা। জি, নাজমুল হাসান লিখেছেন দ্রুত কথা বলা পরিহার করা, গোমরা মুখে কথা না বলা যাবে না, দ্রুত কথা না বলা। জি, মাশাআল্লাহ জিদুর রহমান ভাই। কাশি আসলে কথাটা না বলা, চুপ থাকা, অ্যাভয়েড লেকচার। জি, আর দু একটা পয়েন্ট, তারপর আমরা শুরু করছি দ্বিতীয় বর্জনীয় বিষয়গুলো। জি, আখতারুজ্জামান মাশাআল্লাহ লিখেছেন মিথ্যে কথা না বলা। শামিউল ইসলাম লিখেছেন অসংলগ্ন কথাবার্তা পরিহার করা। মাশাআল্লাহ, আহসান, চমৎকার, সুন্দর শব্দে বলা। জি, আহসান। তো চলুন আমরা ফিরে যাই আমাদের দ্বিতীয় পর্বে, এবং সেটা প্রায় 8টা বাজে। যেহেতু আমরা দু একটি দেশের সময় অনুযায়ী আমাদের বাংলাদেশে ইতিমধ্যে এশার আজান হয়ে গেছে। কোনো কোনো জায়গায় সময় ভেদে হয়তো 8টা 20-এ বা 8:30টায় সালাত জামার শুরু হবে। সৌদি আরবের তারা এখনো আসর থেকে মাগরিব এই সময়ের ভিতরে আছে। তো আমরা দেখি কতটুকু আগানো যায়। আমরা একটু আর্লি করার চেষ্টা করব, বিদায় হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আপনাদের কমপ্লিট অনুষ্ঠানটা আর্লি শেষ করার চেষ্টা করব, এই জন্য যেন বিশেষত সৌদি আরবে যারা আছেন তাদের সালাতে যেন মিস না হয়ে যায়। জি, কার্যকরী যোগাযোগে এবার বর্জনীয় বদ অভ্যাসগুলো যেগুলো পরিহার করে চলা উচিত। খুব সহজ ভাষায় বলতে গেলে আমরা করণীয় যেসব কথা বললাম সেটার কিন্তু উল্টোটাই হচ্ছে বর্জনীয়। আমরা আসলে সেই 10টা নিয়ে আসিনি, আমরা আরো বাদবাকি আরো বেশ কিছু পয়েন্টস নিয়ে এসেছি যেগুলো অ্যাভয়েড করা উচিত, পরিহার করে চলা উচিত। তার ভিতরে 1 নাম্বার, যেটা বর্জনীয়ের ভিতরে কার্যকরী যোগাযোগে বর্জনীয় যে 1 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কথা বলা, এটা বর্জন করা। আমাদের অনেক বক্তা ভাই আছেন, কোনো অনুষ্ঠানে, কোনো মাহফিলে বা কোনো লেকচারে উনি যখন বক্তৃতা শুরু করে, উনি তখন এক পর্যায়ে যখন অপ্রয়োজনীয় কথা বলেন, কথার খেই হারিয়ে ফেলেন এবং মাঝে মাঝে অডিয়েন্সকে জিজ্ঞেস করেন, আমি যদি কি বলছিলাম ভাই বলেন তো, তাকে মনে করিয়ে দেয় যে ভাই বা উস্তাদ বা স্যার আপনি এটা বলতেছিলেন, মানে এত দূরে উনি চলে যান। এটা কেন হয়? কারণ মূল পয়েন্ট থেকে দূরে সরে যাওয়ার কারণেই এই কাজগুলি হয়। এবং এটা কিন্তু খুব দৃষ্টিকটু দেখা যায় যে বক্তা জিজ্ঞেস করছে শ্রোতাদের যে ভাই বলেন তো আমি যেন কি বলছিলাম। এটা প্রিপারেশনের অভাবে যেন হতে পারে, অথবা তার নিজের মূল পয়েন্টে থেকে সরে যাওয়ার কারণেই হতে পারে। অতএব চেষ্টা যেটা করা উচিত যে অপ্রয়োজনীয় কথা যেটা দরকার নেই, যেটাতে কোনো কল্যাণ নিয়ে আসে না, সেটা পরিহার করা, অপ্রয়োজনীয় কথা না বলা। আর কথা কম বলা কিন্তু বুদ্ধিমান, এটা বুদ্ধিমত্তা এবং জ্ঞানের, যেটা আমরা উইজডম বলি, প্রজ্ঞার পরিচায়ক। এবং এটা দেখা গেছে যে কম কথা বলে যে অনেক ধরনের অনর্থক বিষয় থেকে নিজেকে কিন্তু হেফাজত করে চলে। যে অপ্রয়োজনীয় কথা যে বলে না, সে অনেক ধরনের ঝামেলা থেকে সে নিজে কিন্তু বেঁচে থাকতে পারে, অনেক ধরনের গুনাহ থেকে সে কিন্তু নিজেকে বেঁচে থাকতে পারে। আর কথা বলার সময় আমাদের আরেকটা চেক পয়েন্ট যদি আমি বলি, যদি আমি এভাবে চেক পয়েন্টটা কাজে লাগাই, প্রতিটা কথা বলার আগে আমি নিজেকে প্রশ্ন করব যে আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা কি কল্যাণকর হবে, কোনো কল্যাণ বই আনবে, তাহলে বলবো। আর যদি না আনে তাহলে আমি সেটা বলবো না। এই জন্য বলা হয় দ্য ওয়াইজার এ ম্যান ইজ, একটা ব্যক্তি যখন যত বেশি প্রজ্ঞাবান হবে, হি টক লেস, মানে সে তত কম কথা বলবে। প্রজ্ঞাবান ব্যক্তিরা শোনে বেশি, বলে কম। আর অল্প বিদ্যায় যারা আছেন তারা কিন্তু
বলে বেশি, শুনে কম। অতএব আমরা প্রজ্ঞাবান হতে চাইলে আমরা শুনবো বেশি। এই জন্য আল্লাহ আমাদের দুটো কান দিয়েছেন আর একটা মুখ দিয়েছেন। হয়তো এই জন্যই আমরা কম বলি, অথবা কথা শোনাটা কিন্তু কঠিন, কথা বলা থেকে। আপনি কি করে দূর করবেন? শরিয়ার হুকুম আহকাম মেনে চল। এখানে একটি হাদিস উল্লেখ করতে চাচ্ছি। এটি সহিহ বুখারী, সহিহ মুসলিম মুত্তাফাকুন আলাইহি, দুটি সহিহানে উল্লেখ হয়েছে হাদিসটি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আর চুপ থাকাটা, চুপ থেকে শোনার অভ্যাস করাটা বড় একটি গুণ। এটা উইজডম বা আপনার প্রজ্ঞাবান হওয়ার একটি লক্ষণ, যে আপনি চুপ থেকে বেশি কথা, আপনি কথা কম বলবেন, আপনি শুনবেন বেশি। আরেকটি হাদিস, এটা তিরমিজিতে উল্লেখ হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদেরকে আমি সবচেয়ে বেশি, আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে, তারা হলো সেই সব লোক যারা অনর্থক কথা বলে এবং যারা অন্যকে ছোট করে এবং যারা সময় নিজেদের পাণ্ডিত্য জাহির করে। তো আমরা এরকম হতে চাই না, কেউ হতে চায় না। অতএব এটা থেকে বাঁচার উপায় কি? যে কথা কম বলা, এবং না, কথা কম বলা মানে হচ্ছে প্রয়োজন ছাড়া যে কথাটা কাজে আসবে, কল্যাণ বয়ে আনবে, যদি কল্যাণকর কিছু থাকে আমি বলবো, না হয় আমি চুপ থাকবো। সেটা হচ্ছে আমাকে বেঁচে থাকার উপায়। জি, ২ নম্বরে যাচ্ছি আমরা। কার্যকরী যোগাযোগে বর্জনীয় ২ নম্বর যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, কাউর গীবত করা। জি, কাউর গীবত করা যাবে না, মারাত্মক গুনাহ। আজকের যদিও এই বিষয়টা আমাদের গীবত ব্যাপারে বিস্তারিত আলোচনার করার স্কোপ এখানে নাই, কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন যে গীবত করার গুনাহটা কি। অতএব আমরা যেন আমাদের আলাপচারিতায় ঈমানদার, সেই যে ব্যক্তির সামনে যখন কাউর গীবত করা হবে, সে অনুরোধ করবে, বলবে যে দেখো তোমরা থামো না, আমি উঠে যাব। কিন্তু এই ঈমানি জোর আমাদের অনেকের ভিতরে নাই, যে গীবত হওয়ার সময় সে না শুনে, সবাইকে সাবধান করে দিয়ে হাদিসের সাবধান মানে শুনিয়ে সে যে চলে যেতে চাচ্ছে, যে ভাই তোমাদের কথা বন্ধ করো, না হয় আমি চলে গেলাম। আরেকটি বর্জনীয় হচ্ছে, কার্যকরী যোগাযোগে বর্জনীয় আলাপচারিতায় আপনার যদি মিনিমাম ৩ জনও থাকে, সেই ক্ষেত্রে ২ জনে কানে কানে যেন কথা না বলে। কারণ এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ৩ জন একত্র হলে একজনকে বাদ দিয়ে ২ জনে কানে কানে কথা বলবে না, কেননা সে তাতে চিন্তিত হতে পারে। যাকে বলা হচ্ছে না সে হয়তো ভাবছে আমাকে নিয়ে কথা বলছে কিনা, বা আমার ব্যাপারে কিছু খারাপ কিছু বললো কিনা। এই জন্য সুবহানাল্লাহ, ইসলামকে পারফেক্ট করার জন্য কত চমৎকার নসিহা, কত চমৎকার ব্যবস্থা করা হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদের এটা মেনে চলার তৌফিক দান করেন, আমিন। কার্যকরী যোগাযোগে বর্জনীয় ৩ নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে যে তর্ক করা বা নেতিবাচক কথা বলা বর্জন করতে হবে। অন্যের আঘাত দিয়ে কথা বলা, এটা বর্জন করা উচিত। এবং আমরা অনেকেই আছি নেগেটিভ মাইন্ডেড। কেমন আছেন? আরে আছি ভাই, এই করোনার যন্ত্রণার অস্থির ভাই, জিনিসপত্রের দাম বাড়ছে। কেমন আছেন ভাই? আরে বলেন না, ৩ দিন ধরে জ্বরে ভুগতেছি। সব সময় শুধু একটা আক্ষেপ আর নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। এইজন্য মনে হয় আমি দেখেছি আমার অনেকের এরকম, যারা শুধু এই নেগেটিভ চিন্তাটাকে ছাড়ে না, সারা বছর এরকম অসুস্থ থাকে, সারা বছরই অভাব অনটনে থাকে। আবার অন্যদিকে এমন ভাইকে দেখেছি, আমি জানি তার পরিবার লোক অসুস্থ আছে, আমি জানি তার পরিবার অভাব আছে। কেমন আছেন ভাই? ওই আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো রাখছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা কথাবার্তার জন্য, আমরা যখন কথা বলবো যেন নেতিবাচক যেন কথা বলি, তর্ক যেন আমরা পরিহার করে চলি। আমরা রূঢ়তা, কর্কশ পরিহার করে চলি, ইতিবাচক যেন কথা বলি আমরা। আরেকটি পয়েন্টস যোগাযোগে বর্জনীয়,
4 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে উচ্চ স্বরে কথা বলা বর্জন। আমার মনে আছে আমি যখন রিয়াদে ছিলাম, ছুটির দিনগুলিতে, সাপ্তাহিক ছুটি, যখন আমি সকালে একটু আরাম করতাম বা ঘুমাতাম সকালে, মাঝে মাঝে আমার বাসা ছিল 3 তলায়, আমি থাকতাম হারা অঞ্চলে। আমার রুমমেট যারা আছেন, আমার প্রতিবেশী যারা আছেন, তারা অনেকে আছেন আজকের এই অনুষ্ঠানে, আলহামদুলিল্লাহ। তো অনেক এরকম এরকম সকালে আমার ঘুম ভেঙে গেল মানুষের কথার আওয়াজে। একজন মানুষের, আমার বাসা 3 তলায়, আর সেই ব্যক্তি নিচতলায় বসে ফোনে সাথে কথা বলছেন। উনি এত জোরে কথা বলছেন যে 3 তলায় দরজা বন্ধ, জানালা বন্ধ, সেটা ফাঁক দিয়ে আমার কানে, আমার ঘুম থেকে জাগিয়ে তুলছে। তো ওই ভাই হয়তো বুঝতে পারছেন না যে মানে উনি হয়তো মনে করছেন যে উনি আস্তে শুনছেন, হয়তো জোরে বললে সে ভালো শুনতে পাবে আর কি। আর কোরআন মজিদে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উচ্চস্বরে কথা বলার ব্যাপারে কিন্তু আমাদের শাসিয়েছেন বা বলেছেন যে এটা ঠিক না। এবং উনি বলেছেন সূরা মারিয়ামে আয়াতটি এসছে, আমি বাংলাটা বলছি, যে আমাদের বলা হচ্ছে কণ্ঠস্বর নিচু করো, কারণ গাধার স্বরই হচ্ছে সর্ব অপ্রীতিকর। কার্যকরী যোগাযোগের 6টা আছে আমাদের হাতে ইনশাআল্লাহ। আমরা আশা করছি 8টা বেশ বড় জোর এর ভিতরে আলোচনা শেষ করব, তারপরে আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। এবং সেই ফাঁকে যদি আপনারা চান, যারা আছেন বাংলাদেশে এশার সালাত আদায় করতে, আপনার যদি 8:30টায় জামাত হয়, আপনারা আশা করছি জামাতটা ধরতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের টার্গেট 8টা 20-এর ভিতরে আমার আলোচনা শেষ করে শুরু করে দেওয়া আমার প্রশ্নোত্তর পর্ব ইনশাআল্লাহ। 5 নম্বর কার্যকরী যোগাযোগের বর্জনের ভিতরে যে মিনমিন করে কথা বলা। আমাদের অনেকেই মিনমিন করে কথা বলে, মানে এত অস্পষ্ট ভাবে কথা বলে যে শুনতে পাওয়া যায় না। হতে পারে এটা তার আত্মবিশ্বাসের অভাব, দুর্বলতার লক্ষণ। যাই হোক না কেন, আপনি যখন কথা বলবেন, আমরা কিন্তু আগে বলেছি, আপনি আত্মবিশ্বাস নিয়ে স্পষ্ট শব্দে, যেটা অডিয়েবল হবে, খুব বেশি জোরেও না, খুব বেশি আস্তেও না, যেন শুনতে না পায়, জোরেও না, যেন উচ্চ কণ্ঠে না হয়। আপনি মধ্যম আকারে আপনি কথা বলবেন। 6 নাম্বার কার্যকরী যোগাযোগের করণীয়ের ভিতরে, আমাদের এই অভ্যাসটা, বদ অভ্যাসটা আমাদের অনেকেরই আছে, যে আমতাম করে কথা বলা। মানে আমতা বলতে বলি যে অনেকে কথা বলে দ্বিধা নিয়ে কথা বলে, যে সে কিছু বললো, হ্যাঁ তাহলে আমরা চলেন, আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়ে, আপনি কি রাজি আছেন? তখন সে বলে, হ্যাঁ 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 ঠিক আছে, চলবে। মানে এমন একটা কিন্তু কিন্তু করা, যে হা বা না বলে সেটা বোঝা যায় না, স্পেসিফিক না, ক্লিয়ার না, তাই না? আমাদের কালচার অনুযায়ী আমরা অনেকে কিন্তু, যেটাকে আমরা বলে থাকি যে আমরা এই মাঝে মাঝে স্পষ্টবাদী হতে আমরা পারি না। এটা হয়তো পরিস্থিতির কারণেই হোক, আমরা স্পষ্ট কথাটা বলতে হয়তো পারি না, সেটা কথাটা ডিফারেন্ট। সাধারণত আমরা যেন এই অভ্যাসটা পরিত্যাগ করে চলি, দ্বিধা আমরা পরিত্যাগ করে চলি। 7 নাম্বার, এবার আসছে কিছু বদঅভ্যাস নিয়ে, যে কার্যকরী যোগাযোগে বর্জনীয় 7 নাম্বার, যে একই শব্দের বারংবার ব্যবহার প্রসঙ্গে, যে কিছু মুদ্রা দোষ আছে আমাদের অনেকেরই আছে কম বেশি। কি আমরা কথায় কথা যেটা বলি, যে ওকে, 2-1টা শব্দ বলার পরে ওকে, ঠিক আছে ঠিক আছে, বুঝছো। আমি একবার আমার বাসার এক ইলেকট্রিক মিস্ত্রি ভাই আসলেন, বাসার কোন একটা ইলেকট্রিক সকেট নষ্ট হয়ে গেল, ওনাকে নিয়ে আসলাম। তো আসার পরে বললাম যে ভাই, সমস্যাটা কোন জায়গায়? তো উনি ব্যাখ্যা করছেন যে এটার আসলে সুইচ, ঠিক আছে, সুইচটা তো কিনলাম এই দোকান থেকে, ঠিক আছে। তো উনি একটু পরে পরে ঠিক আছে, উনি কিন্তু কিছু ব্যাখ্যা করছেন না, কিন্তু ওনার একটা বদভ্যাস হয়ে গেছে, 2-1টা কথা বলার পর পরই উনি ঠিক আছে বলছেন। আবার বুঝছো বুঝছো বা সিরিয়াসলি, অনেকে আছে একটু কথা বলার পরে সিরিয়াসলি বলে, খুবই ইম্পর্টেন্ট এরকম বলে। তো এটা অভ্যাস হয়ে গেছে। তো এই অভ্যাসটা কি করে কাটাবেন? যদি সলিউশন চান, সলিউশনটা হচ্ছে অভ্যাস কাটানোর জন্য, যে প্রথমে আপনি স্বীকার করে নেওয়া যে আমার ভিতরে বদ অভ্যাসটা আছে। মানে ফার্স্ট আমাকে স্বীকার করতে হবে এবং আমার সদিচ্ছা থাকতে হবে এটা পরিবর্তন করার। কি করে পরিবর্তন করব? বেশ কয়েকটা উপায় আছে, আর ভিতরে একটা সুন্দর একটা উপায়, খুবই ইফেক্টিভ একটা উপায় হচ্ছে যে আপনি আপনার কথা রেকর্ড করবেন 1 মিনিট ধরে।
সাধারণ কথা। তারপরে রিপ্লে করে দেখেন যে আপনি শব্দগুলো কবার বলেছেন, কাউন্ট করেন। আর যদি রেকর্ড করতে চান, বলেন দেখো ভাই আমি তোমার সামনে 1 মিনিট কথা বলবো, তো আমি এই যে ঠিক আছে কবার বলি 1 মিনিটের ভিতরে, তো তাকে বলবেন সে গুনে দেখবে আর কি। ধরুন আপনার 30টা হলো আপনার এই বদভ্যাসের একটা শব্দ বলা। আপনি যখন টার্গেট করবেন এখন থেকে আমি খেয়াল রাখবো যেন আমি এটা কমিয়ে 20টাতে নিয়ে আসি, 10টা, এই গুনে দেখা এবং সংখ্যাটা কমানোর চেষ্টা করা, কথা বলার গতি কমানো। আরো কিছু ওয়ে আছে যে আপনি যখন আস্তে আস্তে কথা বলবেন, ধীরলয়ে কথা বলবেন, তখন সে বদভ্যাসের শব্দগুলো যেমন বুঝছো ঠিক আছে সিরিয়াসলি, এটার সংখ্যাও কিন্তু কমে যাবে আপনি ধীরলয়ে আস্তে আস্তে গুছিয়ে সুন্দর করে কথা বলে পড়ে। আমি যেটা বলছিলাম যে ওই আপনার যে আব্দুর রহমান ভাই, আপনার এই যে মোহাম্মদ আব্দুর রহমান ভাই, আপনি দাগাদাগি করছেন করে এটা আপনি হয়তো মজা পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু আমাদের অসুবিধা সৃষ্টি করছে। জাযাকাল্লাহ খাইরান আব্দুর রহমান ভাই, আপনি এটা জি মাশাআল্লাহ। আরেকটা মুদ্রা দোষ যেটার কথা আমাদের অ্যাডে ছিল, আমাদের অ্যাডভার্টাইজমেন্টে ছিল, যে সেটা হচ্ছে হয়তো আব্দুর রহমান কোনো ছোট বালক হবে হয়তোবা, যাই হোক, বলার ভিতরে এটা আমরা ফিলার ওয়ার্ডস বলে যে কাকে বলেন, আচ্ছা বলেন তো করোনা বাংলাদেশের অর্থনীতিতে কি বিপদ ডেকে আনছে, কাউকে বলা হলো, তো আমি কি বললাম, করোনা বাংলাদেশের অর্থনীতিতে অনেক দিক থেকেই বিপদ ডেকে নিয়ে আসছে, তার ভিতরে চাকরি হারানো, এই যে করাটা, এটা আমরা কেন হয়ে যায় মাঝে, এটা দুটো কারণে ঘটে। একটা হচ্ছে অভ্যাস, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখন কোনো কিছু ভেবেচিন্তে বলি, ভেবেচিন্তে কথা বলতে হয়, তখন কিন্তু যে শব্দটা চলে আসে, ফিলার ওয়ার্ডসটা চলে আসে। অথবা আমরা যখন কোনো স্মৃতি থেকে কথা বলি, স্মৃতি রোমন্থন করি, মেমোরি থেকে রিকল করি, তখনও কিন্তু এই যে শব্দটা চলে আসে। এটা কিন্তু খুবই খারাপ শোনায় শ্রোতার কাছে। কি করে কমাবেন, টিপস দেব, খুবই কার্যকরী টিপস, যেটা আমি আমার অভ্যাস আলহামদুলিল্লাহ আমি মনে করি দূর করতে পেরেছি এই টিপসটা ব্যবহার করে। খুবই উপকারী একটা টিপস, আমার কাজে এসেছে, আমি আশা করছি আপনাদেরও অনেকেরই কাজে আসবে ইনশাআল্লাহ। আমাদের হাতে 5 মিনিট সময় আছে, এর ভিতরে আমরা শেষ করে দেব আমাদের এই ওয়ার্কশপের মূল পর্বটা। টিপসটা কি, যারা কথা বলার সময় উ শব্দ করে, শুধু একটা টিপ দেওয়া হচ্ছে আপনাদের সামনে, সেটা হচ্ছে যে বলার পর মুখটা বন্ধ রাখবেন, ঠোঁটটা চেপে ধরবেন। করোনায় বাংলাদেশের বিরূপ পরিস্থিতির কয়েকটি উদাহরণ হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, চাকরি হওয়া, এরকম প্রতিটা শব্দ বলার পর আপনি একদিনে হতে পারবেন না, একটু সময় লাগবে জিনিসটা আত্মস্থ করার। আপনি যখন মুখ চেপে রাখবেন, এক পর্যায়ে আপনার এই শব্দটা ফিলার ওয়ার্ড, এটা ফিল করে দুটো শব্দের মাঝখানে, শব্দটা ফিলার ওয়ার্ডস বলে, এটা তখন আপনার অভ্যাসটা দূর হয়ে যাবে, ঠোঁট চেপে ধরে রাখতে হবে না। কার্যকরী যোগাযোগ বর্জনীয় 8 নাম্বার হচ্ছে আরেকটি দৃষ্টিকটু বদভ্যাস, সেটা হচ্ছে অনেকে খুবই অড লুকিং, যেটাকে আমরা বলি যে নাক খোটা, হাই তোলা, অনেকে আঙ্গুল ফোটায়, এই কাজগুলো যেন আমরা না করি। আপনাদের মানসিকতা থাকতে হবে এই অভ্যাসটা দূর করার। কার্যকরী যোগাযোগের বর্জনীয় ভিতরে 9 নম্বর, মাঝখানে কথা না বলা। দুজনে কথা বলছেন, তার মাঝে আপনি কথা বলবেন না, আপনি চেষ্টা করবেন কেউ থামার পরে তা আপনি কথা বলবেন। সর্বশেষ কার্যকরী যোগাযোগের
বর্জনীয়টা যে মনোটোনে কথা বলা, এক লয়ে। অনেকে আছে এক টোনে কথা বলে, কোনো কথার কোনো আহ, আহ, উঁচু নিচু নাই, স্বরের কোনো উঠানামা নেই, এক স্বরে এক লয়ে, এবং আর গলার টোনে, যেটা আমরা শুরুতে বলেছিলাম, কোনো অনুভূতি নাই। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে আজকের এই ওয়ার্কশপে আপনাদের জন্য একটি সুখবর আছে। সুখবরটি হচ্ছে, যারা 10টি প্রশ্নের ভিতরে 5টির সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য এই যে আমি যে কথাগুলি বলছি, আশা করছি সুখবরটা আছে আপনার জন্য। যাই হোক, এই কথায় কোনো প্রাণ নেই, আমি একই লয়ে বলছি, কোনো কোনো উঠানামা নেই। সাজেশন কি হচ্ছে, এই দোষটা বর্জন করার, যে আপনি কথা বলার সময় স্বরের উঠানামা কি করে করবেন। ধরুন আপনি একটা বাক্যের শুরুর জোর দিলেন, জোরে বললেন, একটু বা একটু উঁচু আওয়াজে বললেন, মাঝখানের একটা উঁচু আওয়াজে বললেন, শেষেরটা উঁচু আওয়াজে বললেন। যেটা রুল অফ থাম বলি, যে প্রতিটা বাক্য শুরুর শব্দটা আপনি একটু জোরে, চিৎকার করে না, একটু জোরে বললে হয় কি, আপনার কথার মডুলেশন, যেটা মনোটোন যেটাকে আমরা বলছি, সেটা আর থাকবে না। যেমন উদাহরণ, যে আজকে আমাদের এই ওয়ার্কশপ শেষ হওয়ার পরে আপনাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা কি, এই যে আমি যে এভাবে বলছি, উঁচু নিচু মডুলেশনের মাধ্যমে সেটা করার আপনি বদভ্যাসটা দূর করতে পারবেন। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের বদভ্যাস দূর করে নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, তৌফিক চাওয়া, যেটা শুরুতে আমরা বলেছি, দোয়া করা যেন আল্লাহ আমাদের বদভ্যাসগুলো দূর করে দেন। তো 8টা 20 বাজে আমি শেষ করার আগে 10টি বর্জনীয় কাজ আমি রিপিট করছি, তারপরে আমরা ফিরে যাব আমাদের আত্মারিক পাঠক ফোরাম ভাইয়ের কাছে কোশ্চেন আনসার পর্ব শুরুর জন্য। তো 10টি বর্জনীয় কাজ কি কি ছিল আমরা যেটা আলাপ করেছি আজকে। 1, অপ্রয়োজনীয় কথা বলা করতে হবে, বিবোধ করা বর্জন করতে হবে, তর্ক করা, নেতিবাচক কথা বলা বর্জন করতে হবে, উচ্চস্বরে কথা বলা বর্জন করতে হবে, মিনমিন করে কথা বলা বর্জন করতে হবে, আমতামদের কথা বলা, একই শব্দের 12 অংশটা বর্জন করতে হবে, দৃষ্টিকটু বদভ্যাস দূর করতে হবে, অপরের মাঝখানে কথা বলা দূর করতে হবে, এবং সর্বশেষ মনোটোন কথা বলার ভাবটা পরিবর্তন করতে হবে। জাযাকাল্লাহু খাইরান। যারা আমার কথা শুনেছেন, এই 20টা করণীয় বর্জন যদি একটাও আপনার কাজে আসে, যদি একটাও কাজে আসে, সেটা আমরা মনে করব আমাদের প্রাপ্তি, তৌফিক হবে। আশা করছি কিছুটা হলেও আপনাদের পক্ষ থেকে যদি একটাও কাজে লাগাতে পারেন। আমি আজকে ওয়ার্কশপে আমি ভালো যাকে আমি বিশ্বাস করি, তাই আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর কাছে আরো বেশি তৌফিক কামনা করছি, ভালো কথা বলার, ভালো কথা অন্যকে মেনে চলার আহ্বান করার। আজকে আমি মন্দ যা কিছু বলেছি, অপ্রয়োজনীয় যা কিছু বলতে ভুলে গিয়েছি, আমি বিশ্বাস করি, আমি মনে করি তাই আল্লাহর শয়তানের পক্ষ থেকে, এবং আমি আল্লাহ দরবারে আশ্রয় চাচ্ছি শয়তানের এই অসুয়াশা থেকে, শয়তান যেন আমাকে দিতে না পারে যা কিছু বলার। তো এই বলে আমি ফিরে যাচ্ছি আমার আমাদের সম্মানিত মুহতারাম শামসুল আলম ভাই, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া আস্তাগফিরুর রাহিম। দাদা কামুল্লাহ ভাইয়ের জনাব মুহতারাম জুনায়েদ মুনির ভাই আমাদের আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ ছিলেন। তো আমরা এই যে আমরা একটা স্ক্রিন শেয়ার করেছি, আমাদের যারা উপস্থিতি আছেন তারা যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে আপনারা রাইজ হ্যান্ড অপশনে যে হ্যান্ড রাইজ করতে পারেন, অথবা চ্যাটের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা